ইয়াহিয়া ঢাকা এলেন 15ই মার্চ। তার সঙ্গে ছিলেন বিচারপতি AR কর্নেলিয়াস এবং লেফটেন্যান্ট জেনারেল পীরজাদা, ISI এর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আকবর, গোয়েন্দা ব্যুরো প্রধান নাজির আহমেদ রিজভী এবং পরিকল্পনা কমিশনের উপপ্রধান MM আহমদ। ইয়াহিয়া এবং মুজিব সংলাপ চলতে থাকে। 22শে মার্চের পর ইয়াহিয়ার সঙ্গে শেখ মুজিবের আর কোনো বৈঠক হয়নি। তবে 24শে মার্চ সন্ধ্যা 6টায় আওয়ামী লীগের আলোচক দল ইয়াহিয়ার উপদেষ্টাদের সঙ্গে আবার বৈঠক করেন। ওই বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বশেষ যে সংশোধনী প্রস্তাব দেওয়া হয়েছিল তা হল পাকিস্তানের নাম হবে কনফেডারেশন অফ পাকিস্তান। ইয়াহিয়া খান 24শে মার্চ টিক্কা খান ও রাও ফরমান আলীকে ডেকে অপারেশন সার্চলাইট বাস্তবায়নের নির্দেশ দেন। ইয়াহিয়ার বক্তব্য ছিল, দেশকে অখণ্ড রাখার জন্য কয়েক হাজার মানুষ মারতে হলেও খুব একটা বড় মূল্য এটি নয়। ইয়াহিয়া 25শে মার্চ সন্ধ্যা 7টায় গোপনে ঢাকা ছেড়ে যান। 25 ও 26শে মার্চের মধ্যবর্তী রাতে সামরিক অভিযান শুরু করা হয়। রাত 9টার পর থেকেই সামরিক হামলার লক্ষণ স্পষ্ট হয়ে আসছিল। তবে এটা যে কত ভয়ঙ্কর হতে পারে তা কোনো নেতাই আঁচ করতে পারেননি। শেখ মুজিব তার সহযোগী আওয়ামী লীগের সিনিয়র নেতাদের এবং ছাত্র নেতাদের নিরাপদ স্থানে সরে যেতে বললেন। শেখ মুজিব শেষ কথা বলেন সিরাজুল আলম খান, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজের সঙ্গে। সেটি রাত 11টার দিকে। শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক ও তোফায়েল শেখ মুজিবের জন্য 26শে মার্চ কেরানীগঞ্জের দৌলতেশ্বর গ্রামে জাতীয় পরিষদের সদস্য হামিদুর রহমানের বাড়িতে অপেক্ষা করছিলেন। ওখান থেকে আরও দূরে সরে যাওয়ার জন্য একটা লঞ্চও সেখানে প্রস্তুত রাখা হয়েছিল। শেখ মুজিবকে নিয়ে যাওয়ার জন্য সিরাজুল আলম খানের নির্দেশে খসরু একটা জিপ নিয়ে মধ্যরাতে ধানমন্ডির আশেপাশে ঘুরে বেরিয়েছেন। শেখ মুজিব বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেন। রাত 1টায় লেফটেন্যান্ট কর্নেল ZA খানের নেতৃত্বে একদল কমান্ডো নিয়ে মেজর বেলাল ধানমন্ডিতে শেখ মুজিবের বাড়িতে বিনা বাধায় প্রবেশ করেন। শেখ মুজিব গ্রেফতার হন। আওয়ামী লীগের আর কোনো নেতাকে সেনাবাহিনী গ্রেফতার করতে পারেনি সে রাতে। 26শে মার্চ 1971 থেকে চলতে থাকে হাজার হাজার ছিন্নমূল মানুষের পদযাত্রা। তারা সবাই শহর ছেড়ে যাচ্ছেন। অনেকের গন্তব্য নিজ নিজ গ্রামে। যাদের আর কোনো ঠিকানা নেই তারা ক্রমাগত হাঁটছেন সীমান্তের দিকে। 30শে মার্চ তাজউদ্দিন আহমেদ আমিরুল ইসলামকে সঙ্গে নিয়ে কুষ্টিয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। সেখানে BSF এর ইন্সপেক্টর জেনারেল গোলক মজুমদারের সহায়তায় তিনি একটি সামরিক কার্গো বিমানে করে 1 এপ্রিল দিল্লি রওনা হন। 4 এপ্রিল তিনি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা করেন। আমিরুল ইসলামের সঙ্গে আলাপ করে তাজউদ্দিন আহমেদ সিদ্ধান্ত নিলেন স্বাধীন বাংলার সরকার গঠন করবেন তিনি এবং তিনি নিজে সরকারের প্রধানমন্ত্রী হবেন। ইন্দিরা গান্ধীর সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক হলে তাজউদ্দিন তাকে সরকার গঠনের ব্যাপারে অবহিত করেন। ততদিনে শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমেদ কলকাতায় পূর্ব নির্ধারিত চিত্তরঞ্জন সুতারের বাড়িতে এসে উপস্থিত। তাদের সঙ্গে আলোচনা না করে তাজউদ্দিন দিল্লি গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এটা জেনে তারা খুব ক্ষুব্ধ হন। তাদের দাবি অনুযায়ী তাজউদ্দিনের ভবানীপুরে চিত্তরঞ্জন সুতারের সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল। তাদের ভাষ্যমতে শেখ মুজিবের স্পষ্ট নির্দেশনা ছিল এই 4 জন যুবনেতার নেতৃত্বে বিপ্লবী কাউন্সিল হবে এবং কোনো ধরনের সরকার গঠন করা হবে না। বিপ্লবী কাউন্সিল তরুণদের সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করবে এবং দেশের ভেতরেই গেরিলা যুদ্ধ সংগঠিত করবে। তাজউদ্দিন কলকাতায় ফিরে এলে যুব নেতাদের তোপের মুখে তিনি পড়েন। তিনি কৈফিয়ত দেওয়ার চেষ্টা করেন যে চিত্তরঞ্জন সুতারের বাড়ির ঠিকানা তিনি খুঁজে পাননি। এ সময় আওয়ামী লীগের নেতা ক্যাপ্টেন মনসুর আলী, AHM কামরুজ্জামান ও মিজানুর রহমান চৌধুরীও কলকাতায় এসে পৌঁছান। ইতিমধ্যে আমিরুল ইসলাম প্রধানমন্ত্রীর ভাষণ হিসেবে প্রচারের জন্য একটি বক্তৃতার খসড়া তৈরি করেন এবং তাজউদ্দিনের কণ্ঠে তা রেকর্ড করানো হয়। রেকর্ডকৃত ভাষণটি BSF এর হাতে দেয়া হয় আকাশবাণী থেকে প্রচার করার জন্য। তখনও আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতার সঙ্গে তাজউদ্দিনের যোগাযোগ হয়নি। তাজউদ্দিন আহমেদ 10 এপ্রিল আমিরুল ইসলাম, শেখ মনি, তোফায়েল আহমেদ ও মনসুর আলীকে সঙ্গে নিয়ে আগরতলার উদ্দেশ্যে কলকাতা থেকে যাত্রা করেন।
পথে শিলিগুড়িতে তারা যাত্রা বিরতি করেন। সেখানে তারা রেডিওতে তাজউদ্দিনের সেই ভাষণ শুনতে পান। এরপর তাজউদ্দিনের সঙ্গে শেখ মনির বেশ কথা কাটাকাটি হয়। তাজউদ্দিন কার সঙ্গে পরামর্শ করে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এ নিয়ে শেখ মনি প্রশ্ন তোলেন। তাজউদ্দিন নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করে রেডিওতে ভাষণ দেবেন, এটা তাজউদ্দিন নিজেও জানতেন কিনা তা নিয়ে বিতর্ক আছে। ভাষণটি প্রচারের আগে তাজউদ্দিনকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে রেডিওর ঘোষক। আবার অনেকে বলে কাজটি আমিরুল ইসলাম তাজউদ্দিনকে না জানিয়ে করেছিলেন। যা হোক, সব ঝড়ঝাপটা সেদিন তাজউদ্দিনের ওপর দিয়ে যায়। শিলিগুড়ি থেকে রওনা হয়ে তারা ময়মনসিংহ সীমান্তের কাছে সৈয়দ নজরুল ইসলামের দেখা পান। তাকে সঙ্গে নিয়েই সবাই আগরতলায় যাত্রা করেন। আগরতলায় খন্দকার মোশতাক আহমেদ এবং কর্নেল অবসরপ্রাপ্ত আতাল গনি ওসমানী অপেক্ষা করছিলেন। সেখানে তাদের মধ্যে অনেক বাক বিতণ্ডতা হয়। ঠিক হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে সরকার গঠন করা হবে। তার অবর্তমানে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি থাকবেন। খন্দকার মোশতাক প্রধানমন্ত্রী পদের দাবিদার ছিলেন। তাকে বুঝিয়ে সুঝিয়ে পররাষ্ট্রমন্ত্রী হতে রাজি করানো হয়। কামরুজ্জামানকে স্বরাষ্ট্রমন্ত্রী এবং মনসুর আলীকে অর্থমন্ত্রীর পদ দেয়া হয়। কর্নেল ওসমানীকে সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ করা হয়। এভাবেই গঠন করা হয় বাংলাদেশের সেই প্রবাসী সরকার। মনি, সিরাজুল আলম খান, রাজ্জাক এবং তোফায়েল আহমেদ এই 4 যুবনেতা বসেছিলেন না। 17 এপ্রিল কুষ্টিয়ার বৈদ্যনাথ তলায় ব্যানার্জি নামের এক ভারতীয় সরকারি কর্মকর্তার সঙ্গে তাদের যোগাযোগ হয়। তার মাধ্যমে তাদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল সুজন সিং উবানের সঙ্গে তাদের দেখা হয়। তিনি ছিলেন ভারতের স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের ইন্সপেক্টর জেনারেল। ভারতীয় সেনাবাহিনীতে তাকে একজন অপ্রচলিত অর্থাৎ গেরিলা যুদ্ধের বিশেষজ্ঞ হিসাবে দেখা হতো। তাকে বাংলাদেশের তরুণদের বিশেষ সামরিক প্রশিক্ষণের দায়িত্ব দেয়া হয়। জেনারেল উবান স্বাধীনভাবেই তার দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি পেয়েছিলেন। তাকে জবাবদিহি করতে হতো ভারত সরকারের সচিব রামেশ্বরনাথ কাউরের কাছে। কাউর ছিলেন একই সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের পরিচালক। বাংলাদেশের স্বাধীনতায় ভারতীয় সেনাবাহিনীর যে অসামান্য সাফল্য, তার পেছনে রয়ের অবদান ছিল অনেকখানি। 4 যুবনেতা বাংলাদেশ লিবারেশন ফোর্স বা বিএলএফ-এ প্রশিক্ষণের জন্য সম্পদ ও অবকাঠামোগত সুযোগ খুঁজছিলেন। উবানও খুঁজছিলেন এমন একটি যুবশক্তি। এপ্রিলের শেষে তাদের এই যোগাযোগ ঘটে। এই প্রসঙ্গে উবানের বক্তব্য এখানে উদ্ধৃত করা যেতে পারে। উদ্ধৃতি শুরু। গোলযুগের অশান্ত দিনগুলোতে আমরা একদল নিবেদিত প্রাণ যুবনেতার কথা জানতে পারলাম, যারা বাংলাদেশে বেশ পরিচিত। তারা হলেন শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমেদ। এই যুবকবৃন্দকে মনে হল অত্যন্ত অনুপ্রাণিত, করতে অথবা মরতে দৃঢ়প্রতিজ্ঞ এবং বাংলাদেশের ভেতরে ও বাইরে মুক্তিযোদ্ধাদের জন্য তাদের নেতৃত্বের গ্রহণযোগ্যতা সন্দেহাতীতভাবে প্রমাণিত ছিল। দুর্ভাগ্যজনক ব্যাপার হল অস্থায়ী সরকার এদের তেমন মর্যাদা দিতে প্রস্তুত ছিল না। তারা চাইছিলেন এরা মুক্তিবাহিনীর নেতৃত্বে প্রশিক্ষণ গ্রহণ করবে ও যুদ্ধে অংশ নেবে, কিন্তু এই যুব নেতাদের তাতে দৃঢ় আপত্তি ছিল। বলা বাহুল্য, মুজিবের প্রতি তাদের গভীরতর আনুগত্যের ও নৈকট্যের কারণে তারা সবাই পাকিস্তানি সামরিক কর্তৃপক্ষের নির্দেশে জেল খেটেছেন মুজিবের সঙ্গে। তারা মুজিব বাহিনী নামে অভিহিত হতে পছন্দ করতেন। তারা তাদের পুরনো সহকর্মীদের ক্যাডার হিসেবে বেছে বেছে সত্যায়িত করলেন। উবানের ধারণা ছিল অত্যন্ত উঁচু। বিএলএফ-এর প্রধান 2 নেতা সম্পর্কে তার মন্তব্য এখানে উল্লেখ করা যেতে পারে। শেখ ফজলুল হক মনি সম্পর্কে তিনি বলেছেন, উবানের উদ্ধৃতি শুরু। হালকা পাতলা গড়নের মানুষটি যেন এক জ্বলন্ত মশাল। তাকেই তাদের স্বাভাবিক নেতা বলে মনে হতো। বাংলাদেশের স্বাধীনতার প্রতি অত্যন্ত নিবেদিত প্রাণ ছিলেন এবং যে কোনো আত্মত্যাগের জন্য তিনি প্রস্তুত ছিলেন। তোফায়েল ও রাজ্জাক তাকে শ্রদ্ধা করতেন, সিরাজও তা করতেন, কিন্তু মাত্র অল্প পরিমাণে। প্রায় আলোচনা তাদের গরম হয়ে উঠত। সিরাজ অপেক্ষা করতে চাইতেন না, কিন্তু সবসময় তারা একটা টিম হয়ে কাজ করতেন এবং যৌথ নেতৃত্বের ভালো উদাহরণ তুলে ধরতেন। সিরাজুল আলম খান সম্পর্কে উবানের অভিমত ছিল, তিনি র্যাডিক্যাল ধ্যান ধারণা পোষণ করতেন, আপোষহীন মনোভাবে ছিলেন, যুদ্ধ করতেন বাঘের মতো, কাজ করতেন নিবেদিত প্রাণ কৃতদাসের মতো।
একসঙ্গে অনেকদিন তিনি না খেয়ে শুধু ঘুমিয়ে চায়ের ওপর থাকতে পারতেন। বক্তৃতা দিতে তিনি পছন্দ করতেন না। কথা এমন বলতেন যে বোঝা যেত তিনি কাজের লোক, কথার নয়। তৃণমূল পর্যায়ের কর্মীর মতো তিনি কথা বলতেন। তিনি প্রচার অপছন্দ করতেন, মুখ বুজে কাজ করে যেতে চাইতেন। তিনি ছিলেন চিরকুমার। বন্ধুদের সঙ্গে কথা বলার ধরন ছিল তার আক্রমণাত্মক। তিনি এমন মানুষ যাকে ভালোবাসতে হয়। তিনি আত্মোৎসর্গের প্রতীক। আমার শুধু এই ভয় ছিল যে দারিদ্র্য মুক্তির পথের ধীর গতিতে তিনি সন্তুষ্ট হতে পারবেন না এবং হয়তো রূঢ় ও অগ্রহণযোগ্য ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে অপ্রিয় হয়ে যাবেন সবার। উবানের উদ্ধৃতি সমাপ্ত। বিএলএফ এর তখনও মুজিব বাহিনীর নামকরণ হয়নি। প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছিল তাদের উবানের সরাসরি তত্ত্বাবধানে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের বা এসএসএফ এর একদল প্রশিক্ষকের হাতে। এদের দুটি প্রশিক্ষণ কেন্দ্র ছিল, একটা দেরাদুনের চাকরাতা, অন্যটি আসামের হাফলং। প্রশিক্ষণার্থী বাছাই করার জন্য 4টি ট্রানজিট ক্যাম্প স্থাপন করা হয়। এগুলোর অবস্থান ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য ব্যারাকপুর। আঞ্চলিক অধিনায়ক ছিলেন তোফাল আহমেদ, তার সহকারী ছিলেন নূরে আলম জিকু। উত্তর পশ্চিমাঞ্চলের ট্রানজিট ক্যাম্প ছিল জলপাইগুড়ির কাছে পাঙ্গা নামক স্থানে। এই অঞ্চলের অধিনায়ক ছিলেন সিরাজুল আলম খান, তার সহকারী ছিলেন মনিরুল ইসলাম। মধ্যাঞ্চলের ক্যাম্প ছিল মেঘালয়ের তুরা শহরে। এই অঞ্চলের অধিনায়ক ছিলেন আব্দুর রাজ্জাক, তার সহকারী ছিলেন সৈয়দ আহমেদ। পূর্বাঞ্চল ঢাকা সহ এই এলাকার ক্যাম্প ছিল আগরতলায়। এই অঞ্চলের অধিনায়ক ছিলেন শেখ ফজল হক মনি, সহকারী ছিলেন তার আসম আব্দুর রব। কাজী আরেফ ছিলেন বিএলএফ এর গোয়েন্দা প্রধান। বিএলএফ এর পক্ষ থেকে প্রবাসী সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষার কাজটি করতেন শাহজাহান সিরাজ। 4 যুবনেতা নিজেদেরকে নতুন নামকরণ করালেন। তারা নতুন নামেই অনেক জায়গায় নিজেদের পরিচয় দিতেন। নামগুলো সংক্ষেপে ছিল এরূপ: মনি ছিলেন মনোজ, সিরাজ ছিলেন সরোজ, রাজ্জাক হলেন রাজু এবং তোফাল আহমেদ হলেন তপন। বিএলএফ এর 4 আঞ্চলিক অধিনায়ককে লেফটেন্যান্ট জেনারেলের মর্যাদা ও প্রোটোকল দেয়া হয়েছিল। প্রশিক্ষণার্থী বাছাই করা হতো মূলত ছাত্রলীগের সদস্যদের মধ্য থেকে। এছাড়া শ্রমিক লীগের অনেক সদস্যকেও প্রশিক্ষণ দেয়া হতো।